ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে একটা সৎ প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের সাথে কোএক্সিস্ট করবে কিনা, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেবে কিনা, সেভাবে আচরণ করবে কিনা। কাগজে কলমে স্বীকৃতি আছে, কিন্তু তাদের আচরণ নিয়ে প্রশ্ন আছে। এবং শব্দটা ভারত বলছে, কোনো বিশেষ দল বা বিশেষ সরকারের কথা বলছি না। চিন্ময় এবং ইসকন ইস্যুতে সম্প্রতি ভারতের কংগ্রেসের যে ধরনের আচরণ, বা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের কথা বলছি আমরা, আর তাদেরও যে ধরনের আচরণ, সেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে আমাদের ভবিষ্যতের সম্পর্কের প্যাটার্নটা আসলে কেমন হতে যাচ্ছে। তার চাইতে জরুরি কথা, আমাদের কৌশল কি হওয়া উচিত, আমরা কি করতে পারি। আমি এই ইস্যুতে বিজেপি কি বলেছে, তারা তো সরকারেই আছেন, এবং বিজেপির পশ্চিমবঙ্গের যিনি প্রথম জনাব শুভেন্দু কি ভাষায় কথা বলছেন সেগুলো নিয়ে আলাপ করেছি। কিন্তু ভারতের অপরাপর দলগুলোর কথা যদি বলি, আমাদের সামনে প্রিয়াঙ্কা গান্ধীর একটা স্টেটমেন্ট, তিনি তার টুইটারে এটা বলেছেন। সেখানে যা বলেছেন আমি একটু পড়ি। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও আদালতে জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি একটা টুইটে, মানে এক্সে, উদ্বেগ প্রকাশ করে এই বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এক্সে প্রিয়াঙ্কা বলেন, বাংলাদেশের ইসকন মন্দিরের একজন সাধুকে গ্রেপ্তার এবং সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে ক্রমাগত সহিংসতার খবর অত্যন্ত উদ্বেগজনক। আমরা খেয়াল করি ক্রমাগত, সিস্টেম্যাটিক। আমি ভারতের মিডিয়াতে এই আলাপটা ক্রমাগত দেখছি। তারা দীর্ঘদিন থেকে, মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর থেকে এই শব্দটা ক্রমাগতভাবে ব্যবহার করছেন। এ বিষয়ে ক্ষমতাসীন মোদী সরকারের হস্তক্ষেপ কামনা করে তিনি আরো বলেন, আমি কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উপস্থাপনের আহ্বান জানাই। আমরা জানি প্রিয়াঙ্কা খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য, নেতা কংগ্রেসের। কিন্তু শুধু সেটাই না, কংগ্রেস কেন্দ্রীয় ভাবেও এই ক্ষেত্রে তাদের মন্তব্য জানিয়েছে। তারা কি বলেছে, বাংলাদেশের মানে তারা প্রথম উদ্বেগ জানিয়েছে কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলার জন্য ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। এটা টাইমস অফ ইন্ডিয়া এসছে, এখান থেকে বাংলাদেশের সময় টিভির এখানে পোর্টাল থেকে আমি পড়ছি। তিনি বলেন, ইনি হচ্ছেন কংগ্রেসের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারম্যান। তিনি বলছেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রত্যাশা ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবে। তিনি বলেন, পবন খেরা, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কংগ্রেস। ইসকন সন্ন্যাসীকে গ্রেফতারের ঘটনায় নিরাপত্তাহীনতার সর্বশেষ উদাহরণ। খেয়াল করি, ইসকন সন্ন্যাসী, উনি ইসকন সন্ন্যাসী নন, উনি বহিষ্কৃত এবং শিশু নিপীড়নের দায়ে ইসকনের কেন্দ্রীয় যে শিশু নিপীড়ন বিরোধী যে সেল আছে তার দ্বারা তিনি অভিযুক্ত। এটা বাংলাদেশ সরকার করেনি। কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে ক্রমাগতভাবে, এই ডিসইনফরমেশন গুলো ছড়িয়ে দিচ্ছে কংগ্রেস, বিজেপি না। এরপর মমতা ব্যানার্জি আমাদের এখানে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ আমাদের লাগোয়া এবং আমাদের সবচেয়ে বড় বর্ডার। তাদের সাথে তার চেয়ে জরুরি কথা, তার রাজনীতি, অন্তত তার যে রাজ্যের রাজনীতি, সেটা বিজেপির সাথে দ্বিমত আছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করেন, বিজেপি তার এই রাজ্যটা জিতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, সুতরাং তাদের সিরিয়াস প্রতিদ্বন্দ্বিতা আছে। কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যটা আমি একটু পড়ি। তিনি বলছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় প্রতিবেশী বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে এই বিষয়টি অন্য একটি দেশের সাথে সম্পৃক্ত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন। তিনি বলেন, এই জায়গাটা খেয়াল করি, কোনো ধর্মের উপরে আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন তার সঙ্গে আমার কথা হয়েছে। বাংলাদেশ একটি ভিন্ন দেশ, ভারত সরকার এটি দেখবে, তবে এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত না। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নীতিগুলো অনুসরণ করব।
মমতা কেন্দ্র যা বলেছে তিনি সেটাকে অনুসরণ করবেন এবং তাকে সমর্থনও দিয়েছেন। আমি আরেকটা জায়গায় দেখেছি যে তিনি স্পষ্টভাবে বলেছেন এটা যেহেতু কেন্দ্রের বিষয়, কেন্দ্র যা করবে তার প্রতি তার দলের সমর্থন থাকবে। তবে হ্যাঁ, ওনার এইটুকুকে আমরা অন্তত বলতে চাই যে এটি একটা অন্য দেশের ব্যাপার, এটুকু একটু স্বীকৃতি দিয়েছেন এবং একই ধরনের কথা বলেছেন। তিনি কংগ্রেসের হলো, তাকে আমি একটু উল্লেখ করে রাখতে চাই, জনাব শশী থারুরও একই ধরনের কথা বলছেন। উনি বলছেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনা ভারতের বেশি কথা বলা ঠিক হবে না। তিনি বলেন এটি আমাদের নিয়ে খুব বেশি ঠিক হবে না, কথা বলা ঠিক হবে না, কারণ বিষয়টি আমাদের দেশের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এটা হচ্ছে ব্যাপার। এবং তিনি 11 ডিসেম্বর যে পররাষ্ট্র বিষয়ক একটা বৈঠক আছে সেটা উল্লেখ করেছেন, উদ্বেগ জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি। সো এটা একটা সেন্সিবল মত আমরা বলবো। জনাব শশী থারুরকে আমরা আবারও স্মরণ করব। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তিনি বাংলাদেশ পরিস্থিতিতে আমাদের এখানে যা হয়েছে তিনি সেটাকে আর সব ভারতীয় নেতার চেয়ে ভিন্নভাবে পোর্ট্রে করেছেন এবং তিনি আমাদের এই অভ্যুত্থান, আমাদের এই সব জিনিসকে স্বীকৃতিও দিয়েছেন। সো আমরা তাকে স্মরণে রাখবো। এখন আমার মূল বক্তব্যের যে জায়গাটা, আমাদের একটু পেছনে আবার যদি ফিরে যাই, সেটা হলো রাহুল গান্ধী। শোনা যায় বা এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় ডক্টর ইউনূস একজন গুণমুগ্ধ মানুষ, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক চমৎকার। কিন্তু আমরা জানি শেখ হাসিনার পতনের পর কংগ্রেস এবং রাহুল গান্ধী বাংলাদেশ সম্পর্কে প্রায় হুবহু বিজেপির মতো বক্তব্য দিয়েছেন, একই রকম অবস্থান শো করেছেন। তার সমস্যার জায়গাটা কি দাঁড়ালো, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে? আমরা আবার একটু পেছনে যাই। শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন তখন অত্যন্ত অ্যালার্মিং একটা সাইন দেখা হয়েছিল। তখন আমি ইনস্ট্যান্টলি ওটা নিয়ে ভিডিও করেছি, পরে অন্যান্য ভিডিওতে আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। সেটা হলো শেখ হাসিনার সাথে এই গান্ধী পরিবারের দহরম মহরম। সোনিয়া গান্ধী গেছেন তার 2 সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে, তারা ওখানে আবেগাপ্লুত ভাবে জড়াজড়ি করছেন অন ক্যামেরা। মানে তারা এই মেসেজটা দিতে চেয়েছেন, তারা এটা করতে চেয়েছেন, এই মেসেজটা দিতে চেয়েছেন। এই দেশের একজন চরম স্বৈরাচারী, ভয়ঙ্কর স্বৈরাচারী, যিনি তার দেশের 17-18 কোটি মানুষের জীবন ধ্বংস করেছেন, রাষ্ট্রের স্ট্রাকচার ভেঙে ফেলেছেন, সেই রকম একটা স্বৈরাচারীর সামনে প্রকাশ্যে দহরম মহরম কংগ্রেস দেখিয়েছিল। কেউ বলতে পারেন এতে অবাক হওয়ার কিছু নেই। এই শেখ হাসিনা প্রথমবার যখন ক্ষমতায় আসেন অবৈধভাবে 14 সালের 5 জানুয়ারির নির্বাচন, সেই সুজাতা সিং, তখনও কংগ্রেস ক্ষমতায়, তাদের অধীনে সবকিছু হয়েছিল। এরপর বিজেপি পরের 10 বছর, সুতরাং ওরা অলমোস্ট দ্য সেম। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে ভারতের বিদ্যমান প্রেক্ষাপটে কংগ্রেসও প্রায় অভিন্ন। জাস্ট তাদের রেটরিক মে বি আ বিট লেস অ্যাগ্রেসিভ, কিন্তু আমি প্রিয়াঙ্কার কথায় সিস্টেম্যাটিক এই ধরনের শব্দ ব্যবহার করা, ইংরেজিতে উনি হিন্দিতে বলেছেন, ক্রমাগত ধারাবাহিকভাবে এটা হচ্ছে বলছেন। তাদের ভাষা একটু সফটওয়্যার হয়তোবা, কিন্তু তারা টোনগতভাবে একটু ভিন্ন হতে পারে, কিন্তু তাদের কন্টেন্ট ইজ অলমোস্ট দ্য সেম। এখানে আমাদের চ্যালেঞ্জটা তৈরি হচ্ছে, কারণ আগামীতেও কংগ্রেস যদি বিজেপি ক্ষমতায় না আসে, কংগ্রেসের নেতৃত্বাধীন হয়তো একটা জোট ক্ষমতায় আসবে, যদিও ওটা খুব শক্তিশালী জোট হবে না, তারপরও কংগ্রেসের এই অ্যাটিটিউড আছে আমাদের প্রতি। এমনকি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, যিনি ভবিষ্যতের একটা কোয়ালিশন সরকারে একটা গুরুত্বপূর্ণ, যদি বলছি আবার কংগ্রেসের নেতৃত্বে একটা কোয়ালিশন সরকার হয়, একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হবেন যদি উনি আগামী নির্বাচনে ভালো করেন, করার সম্ভাবনাই বেশি। তাহলে আমরা খেয়াল করছি যে বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশকে একটা কলোনি বানানোর প্রশ্নে, বাংলাদেশকে একটা করজ রাজ্য বানানোর প্রশ্নে একটা মোটামুটি খুব চমৎকার তাদের ঐক্যমত্য রয়েছে। এটা অ্যালার্মিং। শুধু সেটা না, আমি যে জিনিসটাকে আরো ভয় পাই, আমি যে জিনিসটাকে আরো আশঙ্কার ব্যাপার বলে মনে করি, সাম্প্রতিক সময়ে এই সময়গুলোতে আমি বলেছি, আমি এখনো প্রতিদিন একটা দীর্ঘ সময় খরচ করছি ভারতের মিডিয়াতে আমাদের এই সাম্প্রতিক ঘটনাকে কিভাবে পোর্ট্রে করা হচ্ছে, যেভাবে পোর্ট্রে করা হচ্ছে, যে ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, তাতে ভারতের জনগণের মধ্যেও আমাদের সম্পর্কে মারাত্মক মিসপারসেপশন তৈরি হচ্ছে। সেই মিসপারসেপশন যখন তৈরি হবে, এটা একটা পরিকল্পিত বিষয় বলে আমি মনে করি। জনগণকে এমন ভাবে র্যাডিক্যালাইজ করা হচ্ছে, এমন ভাবে পোলারাইজ করা হচ্ছে যে অন্য কোনো রাজনৈতিক দল যাতে বিজেপির রেটরিকের বাইরে যেতে না পারে। এটাই সবচেয়ে আশঙ্কার ব্যাপার। একটা দেশে যখন আইডেন্টিটি পলিটিক্স মাথাচাড়া দেয়, তখন বলা হয় কিছু দল আছে
তখন দেখছে যে আইডেন্টিটি খুব বাজার আছে, খায়, তখন কোন কোন দল ভুলভাবে, আমি এটাকে ভুলভাবেই বলবো, মনে করে আচ্ছা আমাকে তো এই ব্যাপারটা একটু ছাড় দিয়ে চলতে হবে, অন্য যে দলটা আইডেন্টিটি পলিটিক্স অত সহজে বা অত সরাসরি করে না, এভাবে এটা বাড়তে থাকে। কিন্তু এটা করে আসলে খুব বেশি লাভ হয় না। ইতিহাসে দেখা গেছে যে ধরুন কেউ যদি হিন্দুত্ববাদ কিনতে হয়, কংগ্রেস থেকে কিনবে না, ও কিনবে বিজেপি থেকে। রাদার কংগ্রেসের পলিটিক্সের দিক থেকে উচিত ছিল এই হিন্দুত্ববাদী রেটরিকের বাইরে গিয়ে রাদার মানুষের কল্যাণের কথা আলাপ করা, যেটা অরবিন্দ কেজরিওয়াল তার রাজনীতির ক্ষেত্রে করেছেন এবং সফল হয়ে দেখিয়েছেন। কিন্তু না, আমরা কংগ্রেসকে দেখছি হয়তোবা সেটা তাদের মানে পলিটিক্যাল হিসাব নিয়ে, অথবা শেখ হাসিনা পরিবারের সাথে তাদের ব্যক্তিগত দহরম মহরম, মানে এগুলো খুব মোটেও ম্যাচিউরড পলিটিক্স এর লক্ষণ না, কিন্তু তারা সেই পলিটিক্স করছেন। এবং শেখ হাসিনার পতনের পর কংগ্রেসের হাতে একটা মারাত্মক অস্ত্র উঠে এসেছিল, বা বিরোধী সবার হাতে, সেটা হচ্ছে বিজেপির পররাষ্ট্রনীতির আলটিমেট ফেইলিয়ার। কত কাঁচা তাদের পররাষ্ট্রনীতি, সেই জিনিসগুলো তারা আসলে দেখিয়ে বিজেপিকে চাপে ফেলতে পারতো। কিন্তু সারপ্রাইজিংলি তারা বিজেপিকে এন্ডোর্স করছে এবং বিজেপির রাজনীতি তারা করার চেষ্টা করছে। মানে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে ঐক্য থাকতে হবে, নট নেসেসারিলি। যেই প্রশ্ন, যেই পররাষ্ট্রনীতি একটা রাষ্ট্রের ভবিষ্যৎ নষ্ট করে, আরেকটা রাষ্ট্রকে ধ্বংস করে, তার সাথে ভবিষ্যৎ সহাবস্থানকে ভীষণভাবে ঝুঁকির মধ্যে ফেলে, সেই পদক্ষেপের পক্ষে দাঁড়াতে হবে, হবে না। কিন্তু এই যে ব্যক্তিগত সম্পর্ক আছে সোনিয়া গান্ধী এবং তার দুই সন্তানের সাথে শেখ হাসিনার, সেটার জন্য তারা এগুলো করছে। সো এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমাদের সরকারের উচিত হবে বিজেপি বা কংগ্রেসের মধ্যে কারা ভালো, যেমন শশী থারুরকে আমরা দেখছি, থারুরের সাথে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করা হোক, থারুরের সাথে আলাপ করার চেষ্টা করা হোক, ফর্মাল ইনফর্মাল চ্যানেলে, সরকার বা সরকারের হয়ে কেউ, সো দ্যাট আমরা এই মেসেজগুলো ঠিক মতো দিতে পারি। মমতা ব্যানার্জিকে আমরা দেখছি তিনি অন্তত এটা ভিন্ন দেশের বিষয় মনে করছেন। সো উনি কি করতে পারেন, তাকে দিয়ে আর কে হতে পারে, ভারতের সিভিল সোসাইটির কারা আছে, এইরকম নানা ক্ষেত্রে যোগাযোগগুলো বাড়ানো, কারণ জনগণকে পোলারাইজ করাটা ঠেকাতে হবে। এটা খুব ভয়ঙ্কর জিনিস। ডেমোক্রেটিক সোসাইটিতে সাম্প্রতিক সময়ে আনডেমোক্রেটিক অ্যাটিটিউড তৈরি হয়, কারণ হলো মাঝে মাঝেই জনগণের মধ্যে পোলারাইজেশন হয়। তখন জনগণ যদি এক্সট্রিমিস্ট হয়ে ওঠে, যারা রাজনীতি করেন, যারা ভোট করেন, তাদেরকেও তার সাথে টু সাম এক্সটেন্ট কমপ্লাই করতে হয়। এটাই ঝুঁকির জায়গা। সুতরাং আমাদের উচিত হতো বা উচিত হবে আমাদের সরকারের, আমাদের ভারতের সরকারি ভাবে না হোক, সরকার ভেতর থেকে এই চেষ্টাগুলো করবে তাদের সাথে যাতে যোগাযোগগুলো বাড়ে এবং এই ডিসইনফরমেশন থেকে যাতে তাদেরকে সরানো যায়। আর আমি হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছিলাম, আমি এখনো মনে করি সরকারের উচিত হবে তাদের জায়গা থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে, এটা শুধু নেতৃত্ব পর্যায়ে না, সাধারণ মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি করা। কিভাবে করবেন সেটা তারা জানেন এবং তারা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে প্রতিটি সেক্টরে শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। রিজভী এমনটাই বলছেন। দেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে। সোমবার 25 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ডিইউজে বার্ষিক সাধারণ সভায় রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ নাসরাতবিদের প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক। ডিটেক্টররা কখনো এই চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না, সেজন্য প্রথমেই এখানেই ধাক্কা দেয়। অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে, অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে, যাতে তারা আওয়ামী লীগ অন্যায়, অবিচার, দুর্নীতি, বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য ফাঁস না হয়। প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। রিজভী বলেন, জাতীয় প্রেস ক্লাবকে গণতান্ত্রিকামী মানুষের আশ্রয়ের জায়গা মনে করা হতো। প্রেস ক্লাব ছিল সবসময় সব যুগে ন্যায়ের পক্ষে, যারা কথা বলতো, সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাদের আশ্রয়স্থল। ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা যখন ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ল, তখন জাতীয় প্রেস ক্লাবও যেন সে থাবার হাত থেকে বাঁচতে পারল না। এই প্রেস ক্লাব থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছিল। তার আটকের পিছনে একজন সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর ভূমিকা ছিল। তিনি পুলিশ ডেকে এনে
মহাসচিবকে ধরিয়ে দিলেন। তবে অনেক সাংবাদিক ন্যায়ের পথে ছিল, গণতান্ত্রিক আমি মানুষের পক্ষে ছিল। আহসান এইচ মনসুর গভর্নর জানান, আগামী রোববার থেকে এসব ব্যাংকে টাকা পেতে শুরু করবেন গ্রাহকরা। এ সময় প্রয়োজন ছাড়া অতিরিক্ত টাকা না তুলতে গ্রাহকদের অনুরোধ করেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, আমরা দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহযোগিতা দিচ্ছি। আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেওয়া হচ্ছে। এরই মধ্যে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে। ব্যাংক খাতে অস্থিরতা দূর করতে কেন্দ্রীয় ব্যাংক এমনটা জানিয়ে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে। গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই। এ নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের। তিনি বলেন, ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে না, বরং আগে থেকেই খারাপ ছিল। এখন সে অবস্থার উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। গভর্নর বলেন, আমরা এদিকে তারল্য দেব, অন্যদিকে পুরনো টাকা আস্তে আস্তে বাজার থেকে সরিয়ে নেব। এতে দেশের মূল্যস্ফীতি কমে আসতে পারে। এর আগে গত 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, নতুন করে আর টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হবে না। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদেরকে কি মনে হচ্ছে যে 22,500 কোটি টাকা